মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু মিসাইল আর বোমার লড়াই ছিল না, এর পেছনে চলেছে এক নীরব কিন্তু তীব্র কূটনৈতিক যুদ্ধ, যার প্রধান মঞ্চ ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। অনেকে মনে করেন ইরান শুধু সামরিক শক্তির ওপর ভর করে টিকে ছিল, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় চীন ও রাশিয়ার কূটনৈতিক সমর্থন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই দুই পরাশক্তি জাতিসংঘে দাঁড়িয়ে ইরানের জন্য ঢাল হয়ে যায় এবং কিভাবে যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক প্রাচীর ভাঙতে গিয়ে বারবার আটকে যায়। বস্তুত চীন ও রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে শুধুমাত্র গোয়েন্দা তথ্য কিংবা গোপন অস্ত্রই দেয়নি, এর পাশাপাশি দেশ দুটি ইরানকে প্রকাশ্যে কূটনৈতিক সমর্থন দিয়েছে। তাদের এই কূটনৈতিক সমর্থন ইরানের জন্য সামরিক সাহায্যের চেয়েও বেশি কাজ করেছে। যদিও যুদ্ধের ডামাডোলে এই কূটনৈতিক সমর্থন বেশ কিছুটা কম আলোচিত হয়েছে। আসলে চীন ও রাশিয়া জাতিসংঘে ইরানের জন্য একটি শক্তিশালী কূটনৈতিক ঢাল তৈরি করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই তারা বারবার জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নিন্দা করেছে। তারা ইরানের ওপর এই হামলাকে বিনা উস্কানির সশস্ত্র আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছে এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে বর্ণনা করেছে। 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলার পরপরই রাশিয়া ও চীন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানায়। তারা যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত এই সামরিক অভিযানকে অযৌক্তিক ও বেপরোয়া সামরিক আগ্রাসন হিসাবে চিহ্নিত করে। ইরানও নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক চিঠি জমা দেয়। ইরান জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার দাবি করে। একই সঙ্গে তারা অবৈধ শক্তি প্রয়োগ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অতঃপর ইরানের অনুরোধে 1 মার্চ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে চীন ও রাশিয়া অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির একটা খসড়া প্রস্তাব সামনে আনে। পাকিস্তান এতে সমর্থন জানিয়ে সহ উদ্যোক্তা হিসাবে যোগ দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই জরুরি অধিবেশনে চীনের রাষ্ট্রদূত ফু কং কঠোর ভাষায় ইরানের উপর হামলার সমালোচনা করেন। তিনি বলেন, শক্তি প্রয়োগ কখনো শান্তি আনতে পারে না, বল প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, সামরিক পদক্ষেপ কারো স্বার্থ রক্ষা করে না, বরং এটি ঘৃণা ও সংঘাত বাড়ায়। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি সতর্ক করেন যে বেসামরিক নাগরিকদের সুরক্ষার রেড লাইন কখনো অতিক্রম করা উচিত নয়। তিনি এই হামলাকে বিস্ময়কর বলে অভিহিত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকা অবস্থায় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া আরও সরাসরি ভাষায় নিন্দা জানান। তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। তিনি এই হামলাকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন হিসাবে আখ্যা দেন। তিনি সতর্ক করেন, এই পদক্ষেপ এই অঞ্চলকে একটি বৃহৎ পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বেসামরিক হতাহতের তথ্য তুলে ধরেন। মিরাব শহরের গার্লস স্কুলে হামলার ঘটনাও উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান। তিনি স্বার্থের ভারসাম্য ভিত্তিক একটি রাজনৈতিক সমাধানে ফিরে যাওয়ার দাবি জানান। এভাবে 1 মার্চ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়া, চীন ও পাকিস্তান যুদ্ধবিরতির চেষ্টা চালায়, তবে তা ব্যর্থ হয়। রাশিয়া ও চীন হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবের কথা উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাতে সরাসরি বাধা দেয়। ফলে সেই প্রস্তাবটি ওই দিন ভোটাভুটির টেবিলে আর আসতে পারেনি, কেননা যুক্তরাষ্ট্র তাতে ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি দেয়। যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় যে তারা এমন কোনো প্রস্তাব সমর্থন করবে না যা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং ইরানের পরমাণু কর্মসূচির প্রসঙ্গ এড়িয়ে যায়। ওই সভায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে তাদের ইরানের ওপর এই আক্রমণ একটি অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পরিচালিত অভিযান। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে উল্লেখ করে। সুতরাং
পহেলা মার্চের সভাটি মূলত উত্তপ্ত বিতর্ক এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়, কারণ কোনো রেজুলেশন পাশ করার জন্য ন্যূনতম 9 সদস্যের যে সম্মতির প্রয়োজন হয় তা ওই দিন রাশিয়ার নেতৃত্বাধীন ব্লকের কাছে ছিল না। এভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে চালানো হামলার ঘটনাকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক তীব্র কূটনৈতিক সংঘর্ষের মঞ্চে পরিণত হয়। নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত অবস্থায় থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলাকে বৈধ প্রতিরোধমূলক আত্মরক্ষা হিসাবে তুলে ধরে। তারা দাবি করে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য। চীন রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলে এটি একপাক্ষিক, কেননা এতে ইরানের আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রমকে নিন্দা করা হয়নি। নিরাপত্তা পরিষদের এই কূটনৈতিক যুদ্ধ 11 মার্চ পুনরায় শুরু হয়। ওই দিন বাহরাইন এক প্রস্তাব উত্থাপন করে, যেখানে উপসাগরের দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলার নিন্দার প্রস্তাব করা হয়। বাহরাইনের সাথে যোগ দেয় কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান। ওই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল তাদের উপরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অবিলম্বে বন্ধ করা এবং আন্তর্জাতিক নৌপথের সুরক্ষা প্রদান করা। প্রস্তাবটি কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করে। প্রথমত, ইরানকে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে সব হামলা অবিলম্বে বন্ধ করতে বলে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা পুনর্ব্যক্ত করে। তৃতীয়ত, হরমুজ প্রণালী ও বাবেল মানদেবে আন্তর্জাতিক নৌ চলাচল বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টার নিন্দা জানায়। চতুর্থ, এসব হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং বৈশ্বিক শান্তির জন্য হুমকি হিসাবে চিহ্নিত করে। অতঃপর বাহরাইনের এই প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন লাভ করে, যার রেজুলেশন নাম্বার 1817। এখানে বিস্ময়কর ব্যাপার হলো বিশ্বের 135টি দেশ এই প্রস্তাবের সমর্থন করে, যা ইতিহাসে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড তৈরি করে। আর নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে 13টি দেশ পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। তারা বাহরাইনের প্রস্তাবটিকে পক্ষপাতদুষ্ট এবং একপাক্ষিক বলে সমালোচনা করে। তারা উল্লেখ করে যে এতে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কোনো উল্লেখ নেই। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া বাহরাইনের এই 1817 নম্বর প্রস্তাবে বেসামরিক এলাকা, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলার নিন্দা জানানো হয়। এতে বেসামরিক হতাহতের বিষয়টিও গুরুত্ব পায়। প্রস্তাবটি জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের অধীনে ইরানের দ্বারা আক্রান্ত দেশসমূহের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করে। তবে প্রস্তাবটি আইনি দিক থেকে ইরানের বিরুদ্ধে পাশ হলেও এটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অনুমোদন করে না। রাশিয়া ও চীন যেন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ না করে, সেজন্য তাদেরকে সন্তুষ্ট রাখতে বাহরাইন তার খসড়া প্রস্তাব থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কিংবা সামরিক শক্তির ব্যবহার এ জাতীয় কথার উল্লেখ উঠিয়ে নেয়। এদিকে বাহরাইনের প্রস্তাবটি পাশ হওয়ার পরপরই ওই একই দিন 11 মার্চ রাশিয়া তার নিজস্ব খসড়া প্রস্তাবটি ভোটের জন্য পেশ করে। রাশিয়ার এই পাল্টা প্রস্তাব দেওয়ার কারণ হলো রাশিয়া ও চীন মনে করে বাহরাইনের প্রস্তাবটি একপেশে, কারণ এতে ইরানের হামলার নিন্দা জানানো হলেও তার আগে 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কোনো উল্লেখ ছিল না এবং এর নিন্দাও জানানো হয়নি। তাই পাশকৃত বাহরাইনের প্রস্তাবে ভারসাম্য আনতেই রাশিয়া পাল্টা প্রস্তাব আনে। ওই প্রস্তাবে অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। এতে সব সামরিক কার্যক্রম বন্ধের দাবি করা হয় এবং প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করা হয় এবং বেসামরিক ও অবকাঠামোর উপর হামলার বিষয়টি উল্লেখ করা হয়। চীন ও রাশিয়া বিশেষভাবে 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলাকে তুলে ধরে। তবে এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাশ হয়নি। মাত্র 4টি দেশ এর পক্ষে ভোট দেয়, যেমন রাশিয়া, চীন, পাকিস্তান এবং সোমালিয়া এই প্রস্তাব সমর্থন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও লাটভিয়া এর বিরুদ্ধে ভোট দেয়। বাকি 9টি দেশ ভোটদানে বিরত থাকে। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়।
অতঃপর 7 এপ্রিল চীন ও রাশিয়া প্রতিশোধ নেয়। ওই দিন বাহরাইন একটি নতুন প্রস্তাব আনে। ওই প্রস্তাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অর্থাৎ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য সামরিক বল ও শক্তি প্রয়োগের কথা বলা হয়। নিরাপত্তা পরিষদের 11টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কিন্তু রাশিয়া ও চীন এবার ভেটো দিয়ে তা বাতিল করে দেয়। আর কম্বোডিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। রাশিয়া ও চীন এই বাহরাইনের প্রস্তাবকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেয়। তারা অভিযোগ করে যে এতে সংঘাতের মূল কারণ অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কথা উল্লেখ করা হয়নি। বস্তুত বাহরাইনের এই প্রস্তাব আটকে দেওয়া ছিল ইরানের প্রতি চীন ও রাশিয়ার সবচেয়ে বড় সমর্থন। তারা যদি ওই প্রস্তাবের বিপক্ষে ভোট না দিত তাহলে ওই প্রস্তাবটি পাশ হয়ে পড়ত এবং হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের উপর আক্রমণ করাটা আন্তর্জাতিক বৈধতা লাভ করত। এদিকে নিরাপত্তা পরিষদে চীন রাশিয়ার এই ভেটো প্রদানের ফলে আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে। এরপর চীন ও রাশিয়া এখানেই থেমে থাকে না। 16 এপ্রিল সাধারণ পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন আবারও ইরানের উপর হামলার কঠোর সমালোচনা করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে। তারা জাতিসংঘ সনদ লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে। তারা বলে এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। চীন ও রাশিয়া আন্তর্জাতিক আণবিক সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানায়। তারা অভিযোগ করে এই হামলা চলমান কূটনৈতিক আলোচনা ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ইরানের উপর হামলায় যুক্তরাষ্ট্রের যুক্তিকে রূপকথার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন 2003 সালে ইরাক যুদ্ধের অজুহাতের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়। এভাবে এপ্রিলের শেষ পর্যন্ত রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে তাদের অবস্থান বজায় রাখে এবং কূটনৈতিকভাবে ইরানকে সুরক্ষা দিয়ে চলে। সবকিছু মিলিয়ে এখন স্পষ্ট যে এই যুদ্ধ শুধু ময়দানে নয়, জাতিসংঘের ভেতরেও এক কঠিন লড়াই হয়েছে। চীন ও রাশিয়া দেখিয়েছে তারা চাইলে কেবল অস্ত্র নয়, কূটনীতির মাধ্যমেও একটি দেশকে শক্তভাবে রক্ষা করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার চেষ্টা করেছে এই কূটনৈতিক ঢাল ভাঙতে, কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা বাধার মুখে পড়েছে, কখনো ভোটে, কখনো ভেটোতে, আবার কখনো সমর্থনের অভাবে। এই ঘটনাগুলো একটি বড় বাস্তবতা সামনে আনে। আজকের বিশ্বে যুদ্ধের ফল শুধু যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হয় না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো মঞ্চে কে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটিই অনেক সময় সবচেয়ে বড় নির্ধারক হয়ে ওঠে। আর এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে একসময় যেভাবে যুক্তরাষ্ট্র এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারত, এখন সেই বাস্তবতা বদলে যাচ্ছে। নতুন এই বহুমাত্রিক শক্তির ভারসাম্যের দিকে বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে।